ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। কোনো একটা কেউ কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়, তোরই মতো কোনো একটা ঢেউ ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায়। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। কিন্তু এত সেজে গুজে তো তুমি ঘুমোতে পারবে না অপু। আন্টি মান ফিরে এলে আমি চেঞ্জ করে নেব। গুড নাইট। এত তাড়াতাড়ি গুড নাইট বলে দিচ্ছ? তুমি শুধু শুধু জেগে থাকবে কেন? যাও, খেয়ে ঘুমিয়ে পড়ো। কিছুক্ষণ পরেই তো বাড়ির সবাই চলে আসবে, আন্টি মানও চলে আসবে। যাও, ঘুমিয়ে পড়ো, আমি ঠিক আছি। তোকে রাখতে চাইছি খুব, সকালে আমার, বিকেলে আমার, তুই ডাক না দিলে থাকবো আমি চুপ, দিনেতে আমার, দুপুরে আমার। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে। বাইরে বেরোলে তোমার প্রাণের ঝুঁকি আছে, আর আমি কোনো মতেই তোমাকে হারাতে পারবো না, কখনো না। কথাটা খুব স্বার্থপরের মতো শোনালেও আমি বলতে বাধ্য হচ্ছি, তুমি চাকরির পরীক্ষা দেবে না। তুমি তো কথা দিয়েছো আন্টি মানকে বুঝিয়ে বলবে, আর আজ যখন আমার নিজের শক্তি শেষ হয়ে গেছে, নিজে পায়ে উঠে দাঁড়াতে পর্যন্ত পারছি না, তখন তুমি চুপ করে থাকবে? অপু! আমি পারছি না অপু, আমি পারছি না। কি হয়েছে?
আমি জানি আমি খুব খারাপ। সে তুমি আমাকে খারাপ ভাবো, ভালো ভাবো, তুমি আমাকে ভালোবাসো, ভালো না বাসো, কিন্তু আমি তোমাকে কিছুতেই চাকরির পরীক্ষা দিতে দেব না অপু, কিছুতেই না। উত্তরপাড়ার দল 9 জনে মোট 25টা প্রদীপ জ্বালিয়েছে। আচ্ছা, আমরা তো 9 জনে মিলে 25টা প্রদীপ জ্বালিয়েছি। তাহলে দক্ষিণ পাড়ার 9 জনকে নিয়ে হিসেবটা করা হোক। একদমই তাই। কেন কেন এটা হবে কেন? নিয়ম তো নিয়মই হয়। আপনাদের 10 জন প্রতিযোগীকে নিয়ে আসুন, নাহলে যে কটা প্রদীপ জ্বালিয়েছেন তার উপরে ভিত্তি করে হিসাব করা হবে। একদম একদম ঠিক বলেছো। একদম। দীপু, উত্তরপাড়া হেরে যাচ্ছে তো, বৌদিকে নিয়ে এসো প্লিজ। প্লিজ যাও দীপু, আমরা যদি লড়াই করে হেরে যাই সমানে সমানে তাহলে ঠিক আছে, কিন্তু এভাবে লড়াই না করে হেরে যাবো? যাও প্লিজ দীপু, যাও। ছোট্টা করবো, তুমি যাও না গো, অপুকে নিয়ে আসো না। এই ছোট্টা ভাই, যা না, গিয়ে ছোট বৌদিকে নিয়ে আয় না। দেখ, ছোট বৌদি তো লড়াকু মেয়ে, ছোট বৌদি আমাদের উত্তর পাড়াকে এভাবে হেরে যেতে দেবে না। তুই যা না প্লিজ, যা। যাও দীপু, যাও। ও অপুকে নিয়ে এসো প্লিজ। যাও যাও যাও। যা না প্লিজ, যা। রাতে তো সবাই পারে আন্টিমান, সংসারের মানুষদের দুবেলা রেঁধে খাওয়াতে সবাই পারে, কিন্তু স্বপ্ন দেখতে পারে কজন বলুন তো? এই যেমন দেখুন না, আমাদের বড় বৌদি কত সুন্দর নাচতে পারে বলুন তো। বড় বৌদির পায়ের পাতায় ছন্দ আছে। আচ্ছা বড় বৌদি, তুমি কখনো স্বপ্ন দেখোনি? দূর বোকামে, মহিলা হয়ে সংসার ফেলে নেচে বেড়াবো, তা কখনো হয় নাকি? কেন হয় না? যে রাঁধে সে চুলও বাঁধে, তাই না? আমরা তো সবাই খেয়ে পড়ে বেঁচে থাকি, কিন্তু স্বপ্ন দেখে বাঁচাকে বাঁচার মতো বাঁচা বলে, জীবন বলে। অপু, অপু, এই তো চলো। আরে দীপু, কি করছো তুমি? এটা ও দীপু, কোথায় নিয়ে যাচ্ছিস? দীপু আমার কথা শোনো, ওকে মেয়েটাকে। এই দেখো বড় বৌমা, হ্যাঁ গো, মেয়েটা খাওয়ার সময় হয়ে গেছে, এখন ওষুধ খাবে তো, কোথায় নিয়ে চলে গেল বলো তো? মা, আমি বলছি কি, আপনি একবার যান, গিয়ে দেখুন ওরা কি করছে। যাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান দেখি। ও দীপু, দীপু রে। আর কতক্ষণ আমরা অপেক্ষা করব? এবার তো সব প্রদীপ নিভে যাচ্ছে, এবার ফলাফলটা ঘোষণা করা হোক। আচ্ছা, তোমাদের 10 নম্বর প্রতিযোগিতা এখনো এলো না, আমরা কি সারা দিন ধরে অপেক্ষা করে যাব? না, 10 নম্বর প্রতিযোগী এসে গেছে। ছোট বৌদি, তোমাকে একটা কাঠি দিয়ে 6টা প্রদীপ জ্বালাতেই হবে। 26, 27, 28, হবে হবে আরেকটা। 29, আরেকটা 30, 31। কি হলো? আজ দক্ষিণ পাড়ার দল মোট 10 জনে 30টা প্রদীপ জ্বালিয়েছে, আর 10 জনে 31টা প্রদীপ জ্বালিয়ে বিজয়ী হয়েছে হালি শহরের উত্তর পাড়ার দল।
আমি এভাবেই তোমার পাশে থাকবো অপু। সব পরীক্ষায়, সব লড়াইতে আমি তোমার সাথে থাকবো, কিন্তু তোমাকে আমি চাকরি করতে দেব না। নিজেদের লোকের সঙ্গে আর কত লড়াই করব বলো তো, আর কত? নিজেদের লোকের সঙ্গে আর কত দূর লড়াই করা যায় বলো তো বাবা? নিজের লোকেদের সাথেই লড়াইটা করতে হয় সোনামা। আপন জনেদের মধ্যেকার আগুনটা আপন জনেরাই বুঝতে পারে। যে সত্যিটা আমি বুঝতে পেরেছি, সেই সত্যিটা দীপু বুঝতে পারবে না কেন? দেরিতে হলেও তো আমি বুঝতে পেরেছি না? এদিকে আয় দীপু, আয়। মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখ দীপু, ও স্বপ্ন পূরণের জন্য মরিয়া হয়ে উঠেছে। তুই ওকে একদিন পরীক্ষা দিতে নিয়ে গেছিলি না বাড়ি থেকে পালিয়ে? তাহলে আজকে তুই কি করে মুখ ফিরিয়ে নিচ্ছিস দীপু? হ্যাঁ, কি করে? একটা দুর্ঘটনা তোকে এভাবে বদলে দিতে পারে না দীপু। সোনামা পরীক্ষা দেবে না, না মা, অপু পরীক্ষা দেবে না। ওর প্রাণের বিনিময়ে আমি ওকে কিচ্ছু করতে দেব না, কিচ্ছু না। সত্যি দিদি, দীপু তো একদম ঠিক কথা বলছে রে। মাসিমণি, তুমি একটু মাকে বোঝাও। না, আর দরকার নেই, আর দরকার নেই আন্টিবান। দরকার আছে। আজ তুমি নিজের মনের কথাটা সবার সামনে বলো সোনামা। হ্যাঁ, সেটাই ভালো। বলো, বলো তুমি কি চাও? কি চাও তুমি? পরীক্ষাটা দিতে চাও? বলো। সোনামা, তুমি সত্যি কথাটা বলবে। তোমায় আমার মাথার দিব্যি রইল। ব্যাস, মিথ্যে কথা বলার তো আর কোনো অবকাশই রইল না অপু। এবার তুমি বলো, বলো বলো বলো, সত্যি কথাটা বলো। তুমি কি পরীক্ষা দিতে চাও? বলো সেটা। সোনামা, তুমি সত্যি কথা বলো, পিছিয়ে যেও না, তুমি ভয় পেও না সোনামা, সত্যি কথা বলো। বলো বলো, চুপ করে থেকো না, বলো। সোনামা, কি হলো? বলো বলো সোনামা। কারণ মন রাখা কথা তোমাকে বলতে হবে না, তুমি নিজের মনের কথাটা বলো সোনামা, বলো। আমার মনের কথাই আমি বলবো। আমি চাকরি করে তোমাদের দেখাশোনা করব। আমি ভিডিও হয়ে একদিন বাবার সামনে এসে দাঁড়াতে চাই। আমি দেখতে চাই সেদিন বাবা আমায় দেখে কি করে। আমি আমার স্বপ্নকে বেঁচেছি, আর আপনি বাস্তবকে। আমার মনে যে একটা দ্বিধাদ্বন্দ্ব চলছে। দ্বিধা কাটিয়ে সবটা সত্যি কথা বলো অপু, বলো। সোনামা বলো, চুপ করে থেকো না সোনামা, মনের কথাটা প্রকাশ করো, বলো সোনামা বলো। হ্যাঁ, চাই চাই। আমি চাকরির পরীক্ষা দিতে চাই। কিন্তু কিন্তু টিপু অ্যাসিস্ট্যান্ট। কিন্তু কিন্তু কি অপু?
আর কোনো কিন্তু জায়গা নেই। একবার যা তুমি বলে দিয়েছো সেখানেই শেষ। দীপু অ্যাসিস্ট্যান্ট দাঁড়াও, আমার পুরো কথাটা শুনে যাও। দীপু অ্যাসিস্ট্যান্ট আমাকে প্লিজ কেউ ওর কাছে একবার নিয়ে চলো না, আমাকে ওর সঙ্গে কথা বলতে হবে, প্লিজ নিয়ে চলো না। অপু, তোমাকে কিন্তু দীপুর সাথে লড়াই করতেই হবে, হেরে গেলে চলবে না। হ্যাঁ অপু, দীপুর ভয়ের সঙ্গে তোমায় লড়াই করতে হবে। দীপু ভয় পেয়ে আছে। হ্যাঁ অপু, তোমার এই লড়াইতে আমরা সবাই তোমার পাশে আছি গো। হ্যাঁ হ্যাঁ ছোট বৌদি, আমিও তোমার সঙ্গে আছি, তোমার পাশে আছি। তখন দীপুর হয়ে কথা বলেছি বলে রাগ অভিমান হয়েছে না? আরে বাবা, আমি মনে মনে তো তোমাকেই সমর্থন করি। আমিও তো একজন মহিলা, তোমার কষ্ট বুঝবো না? কিন্তু মা, দীপুর পাশেও তো কাউকে থাকতে হবে। দীপুকে তো একা ছেড়ে দেওয়া যায় না, তাই না? না হলে তো দীপু বেচারা একা পড়ে যাবে। তাই বলছি মা, খেয়ে না দেখি। ভালোই হচ্ছে জ্যোতি তুই এসেছিস, ওর খাওয়ার ব্যবস্থাটা কর তো, আমি দেখি দীপু আমার গোয়ার গোবিন্দ ছেলেটা আবার খেলো কিনা। ব্যবস্থা কর তুই। লক্ষ্মী সোনা মা আমার, আমি তোমাকে খাইয়ে দিই। আন্টি বানাকে দীপু অ্যাসিস্ট্যান্টকে খাইয়ে ফিরুক, আমি না হয় তারপর খেয়ে নেব। উপমা, দীপুর সঙ্গে মনোমালিন্য করে থেকো না মা। দীপু তো তোমার স্বামী, স্বামীর সঙ্গে মিলমিশ করে থাকাটাই আমাদের মেয়েদের কর্তব্য মা। আমি বলি কি, আজ রাতে দীপুর সঙ্গে মিলমিশ করে নাও। রাগ অভিমান এগুলো কখনো বাসি করতে নেই, বুঝেছ না? ধরো, খেয়ে না, ধরো লক্ষ্মী মা। রাগ অভিমান তো সবে শুরু। এই রাগ অভিমানকে আমি কেমন দাবানলে পরিণত করি তোমরা শুধু দেখো একবার। বসো না মা, চলো বিছানা হয়ে গেছে, শুয়ে পড়বে, চলো এবার। আন্টিমান, আমি আরো কিছুক্ষণ পড়বো, আমি তারপর ঘুমিয়ে পড়বো, আপনি বরং শুয়ে পড়ুন। মা এখনো পড়বে? ভোরবেলা উঠে পড়বে? আসলে ভোরবেলা তো আমি ঠিক মতো উঠতে পারি না, তাই। ঠিক আছে, তাহলে আমি শুয়ে পড়লাম, তোমার যখন ঘুম পাবে তুমি আমায় ডাকবে, কেমন? ঠিক আছে মা। ছেড়ে দাও। ছেড়ে দিবি না? মা, মা, হাতটা ছাড়ো। এটা আমাকে দে। দে দীপু। মা, দীপু, যদি তুই ছিঁড়ে দিস বা নষ্ট করিস তাহলে তুই আমার মরা মুখ রাখবি। চলো চলো, পড়তে বসবে, চলো। কি করছো বলবে তো, আমার কথাটা শোনো। স্বামীর কর্তব্য করছি অপু, তোমাকে পড়তে বসাচ্ছি। স্বামী হিসেবে তো সেটাই আমার সবচেয়ে বড় কর্তব্য, তাই না? আমার স্ত্রী চাকরি করবে, স্ত্রীর প্রাণের চেয়েও বেশি আমার কাছে স্ত্রীর চাকরি করাটা বেশি জরুরি, বেশি দামি। দীপু অ্যাসিস্ট্যান্টের সঙ্গে আমার এই ভুল বোঝাবুঝিটা ঠিক করতেই হবে। দেখ দেখ, অপু ঠিক ঘর থেকে বেরিয়েছে, তীর নিশানায় লেগেছে। যা যা, শিগগিরই যে কাজটা বলেছি সেটা সেরে ফেল, যা। বলছো কি মা, তুমি যেটা করতে বলছো সেটা করতে গেলে তো উপর প্রাণও যেতে পারে। গেলে যাবে, সেটাই তো চাই, সেটাই তো চাই। আর তাছাড়া এর আগে দেশের বাড়িতে তুই তো অপুকে জলে ঠেলে দিয়েছিলি, দীপু এসে বাঁচালো বলে, নাহলে তো মরেই যেত।
তাহলে এখন এত কিন্তু কিন্তু কিসের রে? যা যা শিগগিরই যা। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। যা, আর শোন, মাথায় চাদর পেঁচিয়ে যাবি, হাতে গ্লাভস পরে নিবি ভালো করে। হ্যাঁ, যদিও আশেপাশে কেউ নেই, সবাই ঘুমোচ্ছে, তবু তো সাবধানের মান নেই, তাই না? যা যা। এবার বলো অপু, আমার সাথে তোমার কি এমন কথা আছে যেটা বলার জন্য তুমি এত রাতে একা একা ঘর থেকে বেরিয়ে পড়লে? কি কথা আছে? এই যে তোমার এত বড় একটা চোট লাগলো, তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? কি করতাম আমি? আমি জানি তুমি আমার ওপর খুব রেগে আছো, তুমি বিরক্ত হয়ে আছো, অভিমান করে আছো আমার ওপর। আমি তোমার মান ভাঙানোর জন্যই তোমার কাছে যাচ্ছিলাম দীপু অ্যাসিস্ট্যান্ট। তুমি আমার চাকরির পরীক্ষা দেওয়া নিয়ে এতটা রেগে আছো আমার ওপর, কনফিউজড হয়ে আছো। আমি সব বুঝতে পারছি দীপু অ্যাসিস্ট্যান্ট, যে তুমি আমার চাকরির পরীক্ষা দেওয়া নিয়ে এতটা উৎসাহিত থাকতে, এতটা খুশি থাকতে, আমায় সব রকম ভাবে সাহায্য করতে সব সময়। তুমি চাইতে যাতে আমি চাকরির পরীক্ষাটা দিই, চাকরি পাই। সেই তুমি কিনা এখন আমার এতটা বিরুদ্ধে চলে গেছো। আমি সেটা নিয়ে তোমার সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম। আর তো কিছু বলার নেই অপু, যা কথা বলার ছিল তা অনেক আগেই শেষ হয়ে গেছে। না দীপু অ্যাসিস্ট্যান্ট, এইভাবে কোনো কিছুকে শেষ করা যায়? আর যেটা তুমি নিজে শুরু করতে সাহায্য করেছো, তুমি সেটা এভাবে মাঝপথে শেষ করে দিতে পারো না। আমি তো তোমাকে হারাতেও পারি না। আবার তুমি ভয় পাচ্ছ? যে ভয়টা আন্টিবানের মনের মধ্যে এতদিন ছিল, সেটা তোমার মধ্যে সংক্রমিত হলো কি করে? আমি অত কৈফিয়ত দিতে পারবো না অপু। তোমায় কৈফিয়ত দিতে হবে দীপু অ্যাসিস্ট্যান্ট। যে আন্টিবানের মনে এত ভয় ছিল, মেয়েদের বাড়ির বাইরে পা রাখতে দিতেন না, সেই আন্টিমান আজ নিজের মনের সমস্ত ভয় কাটিয়ে আমাকে চাকরি করার অনুমতি দিয়েছেন। আর ওনার ছেলে হয়ে কিনা তুমি এত ভয় পাচ্ছ? আমি এত বড় একটা বাধা কাটিয়ে উঠেছি, আর তারপর তুমি কিনা আমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছ। কেন দীপু অ্যাসিস্ট্যান্ট? কেন কেন এরকম করছো আমার সঙ্গে? কেন আমার স্বপ্ন দেখিয়ে সে স্বপ্নটা আমার থেকে কেড়ে নিতে চাইছো তুমি? কারণ আমি চাই না তোমার স্বপ্ন আমাদের জীবনে দুঃস্বপ্নকে দেখে আনুক। কোনো দুঃস্বপ্ন ডেকে আনবো না, আই প্রমিস। প্লিজ দীপু অ্যাসিস্ট্যান্ট, আমার পরীক্ষাটা দিতে দাও। আমি একদম রেডি, একদম প্রস্তুত। তুমি যদি আমাকে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছে দিতে পারো, আমি ঠিক পাশ করে দেখাবো, আমি চাকরি পেয়ে দেখাবো তোমাকে। আমি দেখতে চাই না অপু, চাই না আমি দেখতে। আমায় এভাবে হেরে যেতে দিও না দীপু অ্যাসিস্ট্যান্ট। আমার হার যে তোমারও হার। এটা তো শুধু আমার একার স্বপ্ন নয়, এটা তো তোমারও স্বপ্ন, তাই না? তুমি এখন যতই নিজেকে জোর করে আটকে রাখো না কেন, নিজের মনকে বেঁধে রাখো না কেন, আমি জানি আমার সঙ্গে সঙ্গে এই স্বপ্নটা তুমিও দেখেছো। আর আমার সরকারি চাকরি করার স্বপ্ন, আমার বিডিও হওয়ার স্বপ্ন এখন শুধু আমার একার স্বপ্ন নয়, আমার শাশুড়ি মায়ের স্বপ্ন, এটা আমার শ্বশুর মশাইয়ের স্বপ্ন, আমার শ্বশুর বাড়ির সবার স্বপ্ন। সবার স্বপ্ন তুমি এভাবে ভেঙে দেবে? তুমি থাকবে না আমার সাথে? তুমি আমার সাথে থাকলে
আমি সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবো। আমি সবার মাথা উঁচু করব, মুখ উজ্জ্বল করব। প্লিজ দীপু অ্যাসিস্ট্যান্ট। প্লিজ অপু, প্লিজ আমায় জোর করো না। আমার যে বুকের ভেতরটা ফেটে যাচ্ছে অপু, আজ আমি নিজের মনকে বোঝাতে পারছি না। কিছুতেই ভয়কে আমি জয় করতে পারছি না, কিছুতেই না। চাকরিটা পেলে তুমি অন্যায় রোখার চেষ্টা করবে, দুর্নীতি রোখার চেষ্টা করবে, আর তখনই তোমার নতুন নতুন শত্রু জন্মাবে। তাহলে যদি তোমার কোনো ক্ষতি করে দেয়, তুমি তো কোনো সুপারম্যান না অপু। আর আমি বা কতক্ষণ তোমায় পাহারা দেব? যদি আবার কেউ তোমায় মেরে ফেলার চেষ্টা করে? দীপু অ্যাসিস্ট্যান্ট, পারমিশনটা আমায় দিয়ে দাও না গো, প্লিজ। দীপু অ্যাসিস্ট্যান্ট, বিদেশ মন্ডল নাকি খুব অসুস্থ, শুনলাম পুলিশের হাসপাতালে ভর্তি। তাই নাকি? তবে বিদেশ মন্ডলে বাবা যা প্রভাবশালী, ওর ছেলেকে বেশি দিন গড়াদের পিছনে থাকতে দেবে বলে তো আমার মনে হয়। আরে পুলিশের হাসপাতাল মানেই তো গড়াদের বাইরে, ওর তো আরো ক্ষমতা বেড়ে গেল। আর কোনোভাবে যদি একটা ফোন হাতে পায় তাহলে তো পোয়া 12। সন্দীপু, অপু বৌদিকে কিছুদিন সাবধানে রাখিস, চোখে চোখে রাখবি, বাড়ির বাইরে বেরোতে দিবি না, ঠিক আছে? বিদেশ মন্ডলকে কিন্তু বিশ্বাস নেই। ও খুব কিন্তু প্রতিহিংসা পরায়ণ। না না, আমি অপুকে বেরোতে দেবো না, একদম বেরোতে দেবো না। কিন্তু আমি যে শুনলাম বৌদির কালকে চাকরির পরীক্ষা। সেই কলকাতায় গিয়ে তো পরীক্ষা দিতে হবে, পারবে রে পরীক্ষা দিতে? শোন না, এবছরটাই ড্রপ দেওয়াই ভালো, বুঝলি? আর যদি পরীক্ষা দিতে যায় তাহলে বৌদিকে কিন্তু সাবধানে নিয়ে যাস। বিদেশ মন্ডল চুপচাপ পুলিশের হাসপাতালে থাকার মানুষ না, যতই পুলিশের পাহারা থাকুক না কেন। চুপ চুপ, আসতে, দেওয়ালেরও কান আছে। চল। এই ভালো থাকিস, বুঝলি? বৌদিকে সাবধানে রাখিস। চল, ভালো থাকিস। অবলা, এই যে অবলা। হ্যাঁ বলো। হ্যাঁ গো, অ্যাম্বুলেন্স ঠিক করা হলো? হ্যাঁ হ্যাঁ, সে কথাই বলছি। ওই ক্লাবের ওয়েলফেয়ার গ্রুপের সঙ্গে কথা হয়ে গেছে, ওখানে অ্যাম্বুলেন্স পাওয়া যাবে। আর অলোক ড্রাইভার অ্যাম্বুলেন্সটা নিয়ে যাবে, মানে ওই চালাবে, আর ওর সঙ্গে একজন থাকবে। আর অ্যাম্বুলেন্সে অপুমার সঙ্গে আমাদের বাড়ি থেকে 2 জন যেতে পারে। হ্যাঁ গো, আমি যেতে পারবো তো? হ্যাঁ রে বাবা, পারবে পারবে। উফ, যাও না অ্যাম্বুলেন্স নিয়ে। তোমাদের এই অলোক ড্রাইভারের সাথে আমার কথা হয়ে গেছে, সে অলরেডি টাকা খেয়ে নিয়েছে। টাকা দেখে ওর চক্ষু ছানা বড়া হয়ে গেছে। আগামীকাল সকালে তোমাদের আদরের ছোট বৌমা পরীক্ষা হলে যাবে না, যাবে একেবারে গঙ্গার পাড়ে। এই নীলু, আরে শোন না, তোর মা কোথায় রে? আমার একটু কথা ছিল। মেসোমশাই, মা বোধহয় ঘরেই আছে, আমি ডেকে নিয়ে আসবো। না, এখন টাকার দরকার নেই, আমি সবে বাড়ি ফিরেছি, একটু হাত মুখ ধুয়ে জিরিয়ে নিই, তারপর দরকার মতো তোর মাকে ডেকে পাঠাবো। অবলা, সবই তো হলো, কিন্তু একটা কথা বারবার আমার মনে খোঁচা দিচ্ছে, সেটা হচ্ছে যে এই অ্যাম্বুলেন্সের ব্যাপারটা নিয়ে দীপুর সঙ্গে একটু কথা বললে হয় না? কেন বলছি শোনো, সেটা হচ্ছে দীপু বিষয়টা চাইছে না। উপমা দীপু স্ত্রী, সে চাইছে না, আর তুমি জোর করছো। সেই জন্যই বলছিলাম যে দীপুর সঙ্গে একটু কথা বলে নাও না। দীপুকে বলার কোনো দরকার নেই। মেয়েটা পরীক্ষার প্রস্তুতি নিয়েছে, ও পরীক্ষাটা দিতে চাইছে, ও পরীক্ষা দিলে ওর মনটা খুব ভালো লাগবে। আমি সোনামাকে নিজে নিয়ে যাব, তুমি আর আটকিও না। আর দীপুকে খবর দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, নিয়ে যাও মা, নিয়ে যাও। বিদেশ মন্ডলের লোক অপুর অ্যাক্সিডেন্ট করিয়েছিল, এবার হয়তো আরো বড় কোনো ক্ষতি করিয়ে দেবে। দীপু অ্যাসিস্ট্যান্টের গলা না? কি বলছে এত উত্তেজিত হয়ে? কি বলছিস কি তুই দীপু?
বিদেশ মন্ডল সোনামায়ের অ্যাক্সিডেন্ট করিয়েছে? আমি জানি না মা, আমি জানি না। হতেও তো পারে আমরা যে অ্যাক্সিডেন্টটাকে সাধারণ বলে ভাবছি সেটা আসলে আসলে বিদেশ মন্ডলের লোক করিয়েছে। প্রমাণ ছাড়া এই সমস্ত কথাবার্তা উচ্চারণও করিস না, কে কোথায় শুনে ফেলবে। না না না, এটা ঠিক না, এটা অমূলক। না বাবা, আমি আমার ভয় থেকে বলছি, আমার ভয় থেকে বলছি। আমি ওই বিদেশ মন্ডল আবার কখন কি করে বসে আমি। কিন্তু ছোট ঠাকুরপো, বলছি বিদেশ মন্ডলের তো শাস্তি হয়েছে, ওরা তো সব জেলে আছে। সেজ বৌদি, আমি শুনলাম বিদেশ মন্ডল নাকি অসুস্থ, পুলিশ হাসপাতালে ভর্তি। ও যদি ওখান থেকে কিছু করে ফেলে? শোনো, ওর তো ক্ষমতার অভাব নেই, ও তো একটা ফোন ঘুরিয়ে অনেক কিছু করে ফেলতে পারে। অপুর ক্ষতি করে দিতে পারে, পরীক্ষার হলে বোম ফেলতে পারে, রাস্তায় কিছু করে ফেলতে পারে। তখন তখন কি হবে মা? বলো না, তখন কি হবে? হয়তো অপু পরীক্ষার হল পর্যন্ত যেতেই পারবে না। কলকাতায় ঢোকার মুখে ডান দিকে রাস্তাটা নেবে না, বাঁ দিকে রাস্তা দিয়ে ঢুকবে, মনে থাকবে? ওই রাস্তাটা একটু গোল মেলে সবারই গুলিয়ে যায়, ওই রাস্তাটা একবার গুলিয়ে দিতে পারলেই কেল্লা ফতে। অপু যেন কিছুতেই পরীক্ষা দিতে না পারে। কাজ হয়ে যাবে, টাকা যখন নিয়েছি কাজ আমি করেই দেব, ঠিক আছে? ভেরি গুড। বাবা রে বাবা, এই মেজদা ব্যথা যাচ্ছিস কেন? মাইক নিয়ে এসেছিস নাকি? ইয়ার কি হচ্ছে নাকি? বারে অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়ে রয়েছে, বেরোতে হবে তো নাকি? আরে সকাল সকাল না বেরোলে পরীক্ষার হলে পৌঁছতে দেরি হয়ে যাবে। হলে পৌঁছানোর ইচ্ছে আছে টাইমে নাকি? তুই এখানে তুই যা না, গিয়ে ডাক না সবাইকে। ভাগ্যে সুপু বেরিয়ে পড়েনি। আরে আমি মন্দির থেকে এলাম গো, প্রসাদী ফুলটার মাথায় ছোঁয়াতে হবে তো নাকি? তা অপু কোথায়? অপু, অপু, অপু। বর্দি ভাই, তুমি এসে গেছো? যাক বাবা, ভালো হয়েছে। আমিও অপুর জন্য টিফিন রেডি করে রেখে দিয়েছি, আর মায়ের জন্য আলাদা করে খাবার আমি বক্সে গুছিয়ে দিয়েছি। কেমন? আর বলছি যে শোনো না, সবকিছু ওই রান্নাঘরেই রেখেছি কিন্তু। আরে দূর বাবা, কি করছো তোমরা? একটু তাড়াতাড়ি ডাকো না। দূর, এভাবে হবে না, সবাই মিলে ডাকো তো, তাহলে যদি আসে। চলো চলো চলো, ডাকতে চলো, চলো 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 চলো। এসো এসো। রে বাপ রে বাপ, মেজদা ভাই না তো ঝড়। উফ, সেই যাচ্ছে পরীক্ষা দিতে, সেই যাচ্ছে। আমার খুব টেনশন হচ্ছে, খুব টেনশন হচ্ছে আমার। আমি স্বপ্ন দেখেছিলাম অপুকে নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার। আগের বার তো আমি পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম অপুকে। আমার স্বপ্ন, আমার ইচ্ছে, আমার টেনশনকে কেউ গ্রাহ্যই করে না এখন এই বাড়িতে, কেউ গ্রাহ্য করে না। যদি গ্রাহ্য করতো তাহলে পরীক্ষা দিতে যাওয়ার আগে অপু গোয়েন্দা অন্তত একবার তার দীপু অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করতে আসতো। কোথায় নিয়ে এসেছো তুমি আমাকে এটা? এতক্ষণে তো তুমি এই হোর্ডিং দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো, এটা চাকরির পরীক্ষার কোচিং সেন্টার। আপনি এভাবে আমাকে প্রণাম কেন করছেন? কেন করব না? একটু আগেই তো বললাম, আপনি এখন আমার গার্জিয়ান। নিন, এবার আমায় ভালো করে একটু আশীর্বাদ করে দিন, যাতে আমার পরীক্ষাটা খুব ভালো হয় আর আমি এক চান্সের প্রিলিমসটা পাস করে যাই। অপু এমন ভাবে পরীক্ষা দেবেন যাতে আপনাকে কেউ বাতিল না করতে পারে, এমন ভাবে পরীক্ষা দেবেন যাতে আপনি চাকরিটা পেয়ে যান। কলকাতার রাস্তায় রাস্তায় রোদের মধ্যে এত ঘুরে ঘুরে আমি বইগুলো কিনে আনলাম, ওনার পড়াশোনার কোনো নামগন্ধ নেই। আপনি আজকেই পড়াশোনা শুরু করবেন, অন্তত বইয়ের পাতাগুলো তো উল্টে দেখুন।
আজকের দিনে আমি তোমার পাশে নেই, তাতে তোমার কষ্ট হচ্ছে না অপু? তুমি মিস করছো না আমাকে? আমি খুব মিস করছি তোমাকে। ভাগ্যের ফেরে আমি তোমার পাশে থাকতে পারছি না অপু। করুক, যা খুশি করুক, যা খুশি করুক, আমি কেন বলবো? আমার কি, আমি কেন বলবো? বিদেশ মন্ডলের লোক যদি রাস্তায় অপুর কোনো ক্ষতি করে দেয়, না অপুর সাথে তো মাও যাচ্ছে, যদি মারও কোনো ক্ষতি করে দেয়, না না, আমি কিচ্ছু বলবো না। আমি অপুকেও কিচ্ছু বলবো না, আমি মাকেও কিচ্ছু বলবো না। আমি অপুর কাছে জানতেও চাইবো না ও কেমন পরীক্ষা দিয়েছে, কিন্তু আমি যাব। কার ফোন? কে ফোন করেছে গো? ওই নাটকের দল থেকে ফোন করছে। এখন এইসব ফোন ধরবো বলো এই অবস্থায়? তাই কেটে দিলাম। বলছিলাম কি বাবা, এখন তো অপুদের খবর পাওয়াই গেছে, তাহলে আমি এখন কাজে বেরোই, আমার রিহার্সাল আছে। এলাম। মা চিমটি কাটছো কেন? চিমটি কাটবো কেন? চিমটি কাটবো কেন? হাত ধরে টানছি, ঘরে চল, ঘরে চল। উফ, আমার এই টেনশনে আর ভালো লাগছে না, আমার মাথা ধরে গেছে। ঘরে চল, ঘরে চল, আমার মাথাটা টিপে দিবি। চল চল, ঘরে চল। না না, মা কিন্তু এটা ঠিক করেনি বাবা। আজকে মা আর অপু মিলে যে ঘটনাটা ঘটালো, এটা আমি কিছুতেই মেনে নেব না। এতটা টেনশনে রাখার আমাদের কোনো মানে হয় না। মাথা গরম করিস না দীপু, একটু আগে বলেছি, এখনো বলছি, মাথা গরম করিস না। এখন আশু যে কর্তব্য সেটা আমাদের করতে হবে। গাড়ি বের কর, আমরা বেরোই, আমরা দেখি ওরা কতদূর পৌঁছলো। ও আমরা দরকার হলে অপুমার পরীক্ষা সেন্টার পর্যন্ত যাব। আমি যাব না দীপু। না না, আমি যাব না বাবা। তোমরা গেলে যাও, আমি যাব না। ওরা যখন একা একা ওখানে যেতে পেরেছে, তখন ওখান থেকে একা একা ফিরেও আসতে পারবে। এই যে বিদেশ মন্ডলের লোকজনকে নিয়ে আমি যে ভয়টা পাচ্ছিলাম, সেটা তো অমূলক। মা তো তাই প্রমাণ করে দিল। আমার ভয়ের, আমার চিন্তার, আমার টেনশনের তো কোনো দাম নেই মায়ের কাছে আর অপুর কাছে। আমি কেন যাব? আমি যাব না, আমি যাব না। তোমরা গেলে যাও, আমি যাব না। ছোট্টা করবো, শোনো, আমরা ওদের সাথে যোগাযোগ করবো কি করে? বাবা, আমি বলছি আর কথা বাড়িয়ে লাভ নেই, দেরি করেও লাভ নেই। আমরা চলো গাড়ি নিয়ে অপুর পরীক্ষা সেন্টারে ডিরেক্ট চলে যাই। ঠিক বলেছিস, তাই করবো। দীপু যখন শুনলো না, তখন আমরাই যাবো। চলো চলো, তাড়াতাড়ি চলো। চল। অপুর কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি অপুর। অপু একদম ঠিক আছে। এই সুপর্ণা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি ন্যাকামি করো না তো। ঠিক আছে মানে তোমার বোনের কি হয়েছে? শুনলেই তো পরীক্ষা দিতে গেছে। একবারে অসহ্য মেয়ে গেছে। ঘরে যাচ্ছি, আমার জন্য চা নিয়ে এসো। ও ভাই, দরজাটা খুলুন।
আন্টিমান, দীপু অ্যাসিস্ট্যান্টকে তো প্রণাম করে আসা হলো না। আগের বার পরীক্ষার হলে ঢোকার সময় দীপু অ্যাসিস্ট্যান্টকে প্রণাম করেছিলাম। আচ্ছা, ও যদি আমায় ভুল বোঝে? না সোনা মা, দীপু তোমাকে ভুল বুঝবে না। দীপু আমার একদম অবুঝ ছেলেই নয়, ও ঠিক বুঝবে আমি এই কাণ্ডটা কেন ঘটিয়েছি। সোনা মা, আমি কোনো ঝুঁকি নিতে চাইনি, তাই বাড়ির কাউকে কিছু না বলে বেরিয়ে এসেছি। আমি চাই না সোনা মা কোনো কিছু তোমার পরীক্ষায় বাধা হয়ে দাঁড়াক। কিন্তু আন্টিমান, বাবা যে আমার জন্য অ্যাম্বুলেন্স জোগাড় করলো, কই আমরা সে অ্যাম্বুলেন্সে করে কেন এলাম না? শোনা মা, আমার মনটা না খুব কু ডাকলো জানো। মনে হলো যদি কিছু বাধা বিঘ্ন আসে, যদি কোনো ক্ষতি হয়, যদি তুমি পরীক্ষার হলে সময় মতো না পৌঁছতে পারো, তারপর যেন শোনা মা আমি ভাবলাম কি যদি কেউ ওই গাড়ির কল কবজা খুলে রেখে দেয়, যদি কেউ তোমার উপরে হামলা করে, জানি না বাবা এইসব মনের মধ্যে কু ডাকলো। তারপর ভাবলাম না, সাবধানের মান নেই, তাই ওই ট্রেনে করে এসে কলকাতার এই স্টেশনে পৌঁছালাম। এখান থেকে এই গাড়ি করে তোমার ওই পরীক্ষার জায়গায় পৌঁছে দেবো। আচ্ছা আন্টিমান, এবার তো আমাদেরকে বাড়িতে সবাই খুঁজবে, ফোনেও পাবে না। যদি পুলিশে খবর দেয় তখন কি হবে? আমরা কাছাকাছি চলে এসেছি ম্যাডাম, ওই তো পরীক্ষা সেন্টারের গেট। ঠিক আছে ভাই, তুমি এখানেই দাঁড়াও, হ্যাঁ এখানেই থাকো। কেন ম্যাডাম? যা বলছি সেটাই করো না ভাই, তুমি গাড়িটা এখানেই দাঁড় করো। আর শোনো না, বলছি কি ওই গাড়ির পেছন থেকে হুইল চেয়ারটা নামাও। সোনামাকে হুইল চেয়ারে তুলবো তো, তুমি আমাকে একটু সাহায্য করবে, কেমন? ঠিক আছে ম্যাডাম। ও সোনামা, এবার ওড়নাটা নিয়ে ভালো করে মুখটা ঢেকে নাও, মাথাটা জড়িয়ে নাও দেখিনি। ও আন্টিমান, দীপু অ্যাসিস্ট্যান্ট আমার স্বার্থপর ভাবে যদি আবার আমায় ভুল বোঝে। তুমি দীপুর ভুলটা ভাঙিয়ে দিও সোনামা, তুমি এত কিছু পারো আর এটা পারবে না? হ্যাঁ, স্বামীর মান ভাঙাতে পারবে না, এটা আমি বিশ্বাসই করি না। কিন্তু আন্টিমান, দীপু অ্যাসিস্ট্যান্টকে দূরে সরিয়ে রেখে আমি আদৌ পাশ করতে পারবো তো? ও আমার ক্ষমা করবে না আন্টিমান? তুমি পরীক্ষায় পাশ করতে পারলেই দীপু তোমাকে ক্ষমা করবে, কেমন? এখন চলো তো, এসব কথা থাক। হ্যাঁ, আর শোনো, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, সেগুলো আগে বলে নিয়ে। হ্যাঁ আন্টিমান, আপনি তো দেখছি অপু গোয়েন্দার থেকেও আরো বড় গোয়েন্দা। আপনার এত বুদ্ধি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এসব পরে হবে, আগে তো পরীক্ষার হলে পৌঁছতে হবে নাকি? তুমি মাথাটা ভালো করে ঢেকে নাও ওড়না দিয়ে, আমি উপাস দিয়ে যাচ্ছি, তোমাকে নামতে সাহায্য করছি। দাঁড়াও। ম্যাডাম, আমি কি আপনাকে সাহায্য করব? না, আপনি গাড়িটা নিয়ে এখানেই থাকুন ভাই। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, দেখি আপনারা একদম চিন্তা করবেন না, আমি এক্সাম সেন্টারের লোকাল থানায় সবটা জানিয়ে দিয়েছি অলরেডি। কিন্তু যদি রাস্তায় কোনো বিপদ হয় তখন তখন কি করব? যদিও আমি হালি শহর থেকে কলকাতা যাওয়ার রাস্তার সমস্ত ট্রাফিক কন্ট্রোলকে জানিয়ে দিয়েছি, তবু ওনারা কোন রাস্তা দিয়ে যাচ্ছেন সেটা তো আমার ঠিক জানা নেই। আচ্ছা, আপনার স্ত্রী এবং আপনার মা বাড়িতে কাউকে কিছু না জানিয়ে এইরকম যদি কোনো একটা হঠকারী সিদ্ধান্ত নেয়, তাহলে পুলিশের কি বা করা থাকতে পারে বলুন তো? তাহলে আপনারা কিচ্ছু করতে পারবেন না, তাই তো? দেখুন, ওনারা যে গাড়িতে করে গেছেন সেই গাড়ির নাম্বারটা জানা থাকলে হয়তো কিছু একটা করা যেত। কিন্তু আমরা তো গাড়ির নাম্বার জানি না। দেখুন, সেই জন্যই আমরা সমস্ত চেকপোস্টে ওনাদের ছবি পাঠিয়ে দিয়েছি।
এমনকি পরীক্ষা কেন্দ্রের সামনেও পুলিশ মোতায়েন করে রাখতে বলেছি। ওনারা যেই মুহূর্তে আমাদেরকে কোনো খবর জানাবে আমরা সেই মুহূর্তে আপনাদেরকে খবরটা জানিয়ে দেবো। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ। দেখুন, কিছু না জেনে এর থেকে বেশি আর কি করা সম্ভব বলুন তো? তবে একটাই বাঁচোয়া, আপনারা যে সন্দেহ করছিলেন বিদেশ মন্ডলের লোকেরা ওনাদেরকে কিডন্যাপ করেছেন, সেই ভাবনাটা কিন্তু ভুল। বিদেশ মন্ডল এখনো পুলিশের হাসপাতালেই ভর্তি, তার উপরে আমরা কড়া নজর রেখেছি। এত বড় প্ল্যান সে করতে পারবে বলে মনে হয় না। আচ্ছা, ওনারা এইরকম কাজ করলেন কেন? কোনো পারিবারিক অশান্তি হয়েছিল কি? না না, তেমন কিছুই হয়নি। অপু মানে আমার বোনের তো অ্যাম্বুলেন্সে করেই পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে মা আর অপু এরকম একটা সিদ্ধান্ত কেন নিল আমরা তো সেটা কেউই বুঝতে পারছি না। আচ্ছা, আপনাদের মা কি কাউকে সন্দেহ করেছিল? হ্যাঁ বলো। যাদের ছবি পাঠিয়েছিলে তাদের কিন্তু দেখতে পেয়ে গেছি। দারুণ। কোথায় ওরা? এই কলেজের দিকেই আসছে। তাহলে আর দেরি করছো কেন? যাও গিয়ে অপুকে তুলে নিয়ে এসো। অপু যেন কিছুতেই পরীক্ষা না দিতে পারে। আর হ্যাঁ, আমাকে বারবার ফোন করবে না তোমরা, দরকার পড়লে আমি তোমাদের ফোন করে নেব। ওকে বস। হই চল। চুপ, একদম চুপ, নইলে সারা জীবনের মতো কথা বন্ধ করে দেবো। এই এদেরকে গাড়িতে তোল। ছেড়ে দাও, আমার বৌমাকে তোমরা ছেড়ে দাও। কোথায় নিয়ে যাচ্ছ তোমরা ওকে? একদম চুপ। পরীক্ষাটা শেষ হয়ে গেলেই আপনি আপনার বৌমাকে পেয়ে যাবেন। আমার বৌমা পরীক্ষা দিক, তোমরা কেন চাও না? অত কৈফিয়ত দিতে পারবো না, ঠিক আছে? একদম চুপচাপ অপেক্ষা করুন। এই চল। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার বৌমাকে, ছেড়ে দাও বলছি, নিয়ে যাও না, ছেড়ে দাও। কারা এই কাজ করার চেষ্টা করছিল জানতে পারলি কিছু? আমার সোনামাকে অপহরণ করার চেষ্টা করছিল কে বা কারা, জানতে পারলি কিছু? না মা, সেটা এখনো জানা যায়নি, তবে পুলিশ এখনো অবধি 3 জনকে অ্যারেস্ট করেছে। আমাকে কিন্তু জানতেই হবে, আমাকে জানতেই হবে কে বা কারা এই কাজ করার চেষ্টা করছিল। আমার সোনামার এত বড় ক্ষতি করার চেষ্টা করছিল কে, সেটা আমাকে জানতেই হবে। আমাকেও জানতেই হবে। এত বড় কাণ্ড ঘটাবার সাহস তুমি পেলে কি করে? তুমি? হ্যাঁ আমি ভালো করে তাকিয়ে দেখো, আমি সেই সুদূর হালি শহর থেকে ছুটতে ছুটতে আসছি শুধু তোমার জন্য। ইউ আর রেসপন্সিবল ফর দ্যাট। এসব কিছুর জন্য দায়ী তুমি। তুমি এত বড় কাণ্ডটা ঘটালে কারোর সঙ্গে কোনো কথা না বলে পারলে কি করে? অবলা সমর্পণ আমায় সব কথা বলেছে। সকাল থেকে অ্যাম্বুলেন্সটা বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর কাউকে বলা নেই কওয়া নেই। তুমি অসুস্থ অপুমাকে নিয়ে উধাও হয়ে গেলে। অপুমার অসুখের কথা ভাবলে না, বাড়ির কারুর কথা চিন্তা করলে না। এতক্ষণ ধরে বাড়ির মানুষগুলো কি দুশ্চিন্তায় কাটিয়েছে এটা ভাবলে তুমি? না 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 অবলা, আমি তোমার এই কাজটাকে কোনোভাবে সমর্থন করতে পারছি না। আমার কথাটা তুমি শোনো। আমি বলছিলাম কি যে আমার কি বলবে, কি শুনবো, কি শোনার আছে? তুমি বাড়ির কর্ত্রী, তোমার কথা ছাড়া এ বাড়ির কিচ্ছু হয় না। তোমার অঙ্গুলি হেলন ছাড়া এ বাড়ির গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, তাই না? কিন্তু একটা কথা কি ভেবে দেখেছো অবলা? এতগুলো বছর আমাদের বিবাহিত জীবন, এতগুলো বছর আমাদের সংসার, আমি কি কোনোদিন কোনো বিষয়ে তোমাকে কোনো অশান্তি দিয়েছি? কিন্তু আজ তুমি যা করলে, এতে আমি তোমার প্রতি ভীষণ 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 বিরক্ত হয়েছি। হুট করে দীপু কোথায় চলে গেল বলো তো? বর্দি ভাই, আমার না খুব ভয় করছে জানো তো।
ছোট ঠাকুরপো যখন বেরোলো না, ছোট ঠাকুরপোর মুখ চোখ আমার একদম ভালো লাগেনি। ছোটদা ভাইকে তো ফোনেই পাচ্ছি না, কখন থেকে ট্রাই করছি। এরপর কিন্তু ছোটদা ভাইকে সামলানো না খুব চাপ হয়ে যাবে। আমরা পারবো না গো, আমরা কিচ্ছু করতে পারবো না, এই বলে রাখলাম। মার অপুর না ফেরা পর্যন্ত আমরা কিন্তু দীপুকে সামলাতে পারবো না, এই বলে রাখলাম আমি। আমাকে সামলানোর দরকার নেই। তুমি ঠিক আছো? ঠিক আছো মানে কি? হ্যাঁ, তুমি কোথায় ছিলে আর কোথা থেকেই বা ফিরলে? আর অপু যেখানে পরীক্ষা দিতে গেছিল তুমি খোঁজ নিয়েছো? বলো না, বলো না। খোঁজ নেওয়ার দরকার নেই বড় বৌদি, ও একদম ঠিক আছে। সেজ বৌদি, তোমার আদরের বোন একদম ঠিক আছে, ও পরীক্ষা দিচ্ছে। সত্যি বলছো ছোট ঠাকুরপো? বলছি মা অপু দুজনে ঠিক আছে তো গো? সত্যি বলছি আমি, একদম ঠিক আছে। আমি খবর পেয়েছি তোমার বোন এখন পরীক্ষা দিচ্ছে। ছোটদা ভাই, তোর মুখ চোখ এরকম লাগছে কেন? তুই বরং ঘরে গিয়ে একটু বিশ্রাম নে। আমার বিশ্রাম নেওয়ার কোনো দরকার নেই, আমি এখন বেরোবো। কি হলো কি? দরজাটা খোলো তোমরা। বড় বৌদি, সেজ বৌদি, আমাকে কিন্তু এভাবে তোমরা আটকে রাখতে পারবে না, দরজাটা খোলো বলছি। বৌদিরা কেউ দরজা বন্ধ করেনি, দরজা আমি বন্ধ করেছি। যতক্ষণ না জেঠুমণি আর জেঠিমণি বাড়িতে ফিরছে ততক্ষণ আমরা এই দরজা খুলবো না, কিছুতেই খুলবো না। ও দীপু, দীপু তোমার কি খিদে পেয়েছে গো? হ্যাঁ বলো না কি খাবে, আমি বানিয়ে এনে দেবো, কিন্তু দোহাই তোমার, তুমি কোথাও যেও না গো। আমি খাবো না, কিচ্ছু খাবো না। দরজাটা খোল বর্ষা, বর্ষা দরজাটা খোল। তুই এক কাজ কর, তুই জানলা দি না মাথাটা বের কর, ছোটবেলার মতো তোর মাথায় এক গামলা জল ঢেলে দি। এই ইয়ার কি হচ্ছে? ইয়ার কি হচ্ছে আমার সাথে? দরজাটা খোল। ঠিক আছে, ইয়ার কি না করে এবার একটা সিরিয়াসলি কথা বলবো। কে বা কারা ছোট বৌদি ভেবে আমার দিদি ভাইকে কিডন্যাপ করে নিয়ে গেছিল? তুই কি একবারও ঠান্ডা মাথায় সবটা ভেবে দেখেছিস? তুই তো শুধু শুধু রাগ করছিস। সত্যি তো? অপুকে কে কিডন্যাপ করতে গেছিল? আবার আমার প্ল্যান সাকসেসফুল হলো না, মাঝখান থেকে দুটো গুন্ডা ধরা পড়ে গেল। ওরা যদি আমাদের নাম বলে দেয়? মা, আসল যে চাই মানে যে আসল গুন্ডা সে ধরা পড়েনি, যে দুটো গুন্ডা ধরা পড়েছে তারা আমাদের ঠিক চেনে না মনে হয়। চুপ কর নীলু, একদম চুপ কর। এসব মনে হয়, কিন্তু, যদি, এসব শব্দ একদম বলবি না আমার সামনে। নীলু, নীলু, আমি খুব কষ্টে নিজের ইমেজ এদের চোখে ভালো করেছি। আমি আর ধরা পড়তে চাই না, আমি আর খারাপ হতে চাই না। একটু বোঝার চেষ্টা কর নীলু। আমি যদি ধরা পড়ি না, তাহলে তোর কিন্তু সব শেষ। মা, বললাম তো, যে দুটো ছেলে ধরা পড়েছে তারা সেরকম কিছু জানে না, তারা বায়া মাধ্যমে টাকা পেয়ে কাজটা করেছে।
আর যে মেন লোক, যে এদের লিডার, যে এদের মাথা, সে যদি ধরা পড়ে যায় আর সে যদি তোর আর আমার নাম বলে দেয়, তখন কি হবে রে নীলু? না মা, ও কোনো কথা বলবে না। ও খুব পোক্ত ছেলে। তাছাড়া আমি তো ওর সামনাসামনি গিয়ে কোনোদিনও কথা বলিনি। যা কথা সব ফোনেই হয়েছে। সেরম হলে আমি ওই ফোনের সিমটা ভেঙে নষ্ট করে দেব। আমার কাছে এরকম কত সিম আছে মা, তুমি একদম চিন্তা করো না। আমার খুব নার্ভাস লাগছে রে নীলু, খুব নার্ভাস লাগছে। আচ্ছা মা, তোমার উদ্দেশ্যটা কি? আর এই উদ্দেশ্য সাধন কবে হবে সেটা একটু আমায় বলবে? আমাদের একের পর এক প্ল্যান তো ফেলই হয়ে যাচ্ছে। এবার আমার কোনো প্ল্যান ফেল করবে না। এবার একসঙ্গে 3-4টি পথে আমাদের প্ল্যান এগোবে। একটা পথে যদি বাধা পড়ে, তাহলে অন্য পথে হাঁটবো আমি, বুঝেছিস? কিচ্ছু হচ্ছে না গো মা, কিচ্ছু হচ্ছে না। অপুকে টার্গেট করে আমরা তো অপুর কোনো ক্ষতি করতে পারছি না। পারবো রে, পারবো। এবার ঠিক পারবো। অপু তো আমাদের টার্গেট আছেই, কিন্তু এবার আমাদের নতুন টার্গেট হবে অবলা মুখার্জি আর অনাদি মুখার্জি, তাদের সম্পর্ক। অবলা মুখার্জি আর অনাদি মুখার্জি সুখী দাম্পত্য। মানেটা ঠিক বুঝতে পারবি বাবা। এবার তুই যা তো, আমাকে একটু একা থাকতে দে। কিন্তু মা, বলছি তো যা না, যা। এবার আমি অনাদি মুখার্জি আর অবলা মুখার্জির সম্পর্কে বোম ফেলবো, বোম। অপুকে তো আমি আটকাতে পারলাম না। অপু ঠিক পরীক্ষা দিয়ে দিল, কিন্তু এবার আমি নতুন খেলা খেলবো। আমি জামাই বাবুর কানে মন্ত্র দেব, আমি জামাই বাবুর কান ভাঙাবো। আর যেই জামাই বাবু জানতে পারবে যে তার অবলা মুখার্জি, তার আদরের অবলা মুখার্জির সামনে বৌমাদের বাড়ির লোকেরা তার বাপ মা নিরীহের মতো হাত জোর করে দাঁড়িয়ে থাকতো, আর অবলা মুখার্জি নিষ্ঠুরের মতন তাদের কাছে পণ আদায় করত, তখন জামাইবাবু তার আদরের অবলা মুখার্জিকে ঘৃণা করবে, ঘৃণা। আর সেই সুযোগ নেব আমি। সংসারের চাবিকাঠি কক্ষিগত করব। সংসারটা হবে আমার। আমি হব সংসারের রাজরানী। তখন তুমি চাকরির পরীক্ষা দিয়েও চাকরি করতে পারবে তো অপু? কথা দিল ঋতু, কথা দিল বৃষ্টি, কথা দিল রাস্তা তোমারই জন্য, খেলাধুলো সংসার আশা জাগা বারবার, রাজি হলো ইচ্ছে তোমারই জন্য, হতে পারি গল্প তুমি কাছে টানলে। আমার একটা কাজ করে দেবে দিব্য অ্যাসিস্ট্যান্ট? আমায় একটুখানি নরম মাটি এনে দেবে? দেব। জানতে চাইবে না নরম মাটি দিয়ে আমি কি করব? আমার জেনে লাভ। দিদি শোন শোন শোন, বৌমাদের বাপের বাড়ির থেকে যে পণের টাকা নিয়েছিলি, সেগুলো সব ব্যাংকে জমা দিয়ে দে, আলমারিতে তুলে রাখিস না। তার বেশ কিছু টাকা তো আলমারিতেই পড়ে আছে। তাই? উমা, না না, এ কি কাণ্ড! সেটা করিস না রে দিদি, একদম একদম করিস না। আরে বাবা, অপকর্মের প্রমাণ রাখতে নেই, শিগগিরই ব্যাংকে জমা দিয়ে দে টাকাগুলো। কি বললি অপকর্ম? আমি কি অপকর্ম করেছি? বাপরে বাপ, চুপ কর চুপ কর বাবা, দেয়ালেরও কান আছে, কেউ যদি শুনে নেয়।
কিন্তু জানি না রে দিদি যে তুই বৌমাদের বাপের বাড়ির থেকে এতগুলো পণের টাকা তুলেছিস। তাই তো বলছিলাম সেগুলো বাড়িতে রাখিস না, ব্যাংকে জমা দিয়ে দে শিগগির। ব্যাংকে যাব কিন্তু টাকাগুলো জমা করব না। যে টাকাগুলো আছে সেই টাকাগুলো তুলে বাড়িতে নিয়ে আসবো। কেন রে? বৌমাদের বাপের বাড়ির টাকা আমি বৌমাদের বাপ মায়ের হাতে তুলে দেব। এসব কি বলছিস কি তুই দিদি? আমি ঠিকই বলছি জুটি, অন্যায় করেছি জুটি, আমি অন্যায় করেছি, খুব অন্যায় করেছি। পণ নেওয়া অপরাধ জুটি। আমি আমি বৌমাদের বাবা মাকে ডেকে যে পণের টাকা নিজে নিয়েছিলাম সেই পণের টাকা ওদের হাতে আমি ফেরত দেবো। পাপ করেছি আমি, তার প্রায়শ্চিত্ত করতে হবে না? নেকা, করাচ্ছি আমি তোকে পাপের প্রায়শ্চিত্ত। তোকে আমি আরো পাপের পাঁকে নামিয়ে ছাড়বো রে অবলা মুখার্জি। জুথি, জুথি, আমি ঠিক ভাবিনি, তুই বল ঠিক ভাবিনি? হ্যাঁ 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 রে দিদি, একদম ঠিক ভেবেছিস, একদম ঠিক ভেবেছিস। কি মহান ভাবনা রে তোর, কি মহান ভাবনা। এই না হলে আমার দিদি। সত্যি দিদি, তুই মানুষ হিসেবে কত বদলে গেছিস, কত বদলে গেছিস তুই মানুষ হিসেবে। তুই দাঁড়া, আমি স্নানটা সেরে আসি। দাঁড়াবি কিন্তু, আসছি আসছি। বেড়াল বলে কিনা মাছ ছব না। লাভ লোকসান এসব ভাবতে হবে না, তুমি শুধু কারণটা তো শোনো। নরম মাটি আনতে বলছি কারণ নরম মাটি দিয়ে আমি নিজে হাতে প্রদীপ বানাবো। তারপর সেগুলো রোদে শুকিয়ে কালী পুজোর দিন সারা বাড়িতে জ্বালিয়ে দেব। তুমি আমায় ছাদে নিয়ে যাবে দীপু অ্যাসিস্ট্যান্ট? আমি ছাদেও প্রদীপ জ্বালাবো। আমি তো একা একা ছাদে যেতে পারবো না, তোমাকেই কোলে করে ছাদে নিয়ে যেতে হবে। বলো না, নিয়ে যাবে তো আমায়? দেখছি, কিন্তু এই শরীর নিয়ে তুমি প্রদীপ জ্বালাতে পারবে? আগুনের কাছে এখন বেশি না যাওয়াই ভালো। আরে বাবা, আমার কিচ্ছু হবে না, তুমি তো থাকবে আমার পাশে। আর দীপু অ্যাসিস্ট্যান্ট আমার পাশে থাকলে আমার কখনো কোনো ক্ষতি হতে পারেই না। এই অপু গোয়েন্দা দীপু অ্যাসিস্ট্যান্টের সঙ্গে সব সময় ভালো থাকবে। ঠিক আছে, আমি তোমাকে কোলে করে ছাদে নিয়ে যাব। তুমি আমায় কোলে করে ছাদে নিয়ে যেতে রাজি হয়েছো? তার মানে তুমি আমায় ক্ষমা করে দিয়েছো, কি তাই না দীপু অ্যাসিস্ট্যান্ট? কি দীপু অ্যাসিস্ট্যান্ট? ক্ষমা করিনি, সেই সময় এখনো আসে।